এবারে লক্ষ্য করো, যখন ওপরের এই সমস্ত টার্মগুলোর আমি গুণফল করলাম তখন পাওয়া গেল 95458.16 ইন্টু 10 টু দি পাওয়ার ক্যালকুলেশনটাকে সেপারেটভাবে করলাম এটাকে। তাহলে দেখো, এখানে ছিল 10 টু দি পাওয়ার -40 আর এখানে 10 টু দি পাওয়ার -28। তাহলে এই দুটো থেকে পাওয়া গেল 10 টু দি পাওয়ার -68। একইভাবে নিচের ক্যালকুলেশনটাকেও গুণ করে পেয়ে নিলাম এটা। তারপরে যখন এই রাশিটাকে নিচের 395.135 এই রাশি দিয়ে যখন ভাগ করলাম তখন পাওয়া গেল 241.58 ইন্টু 10 টু দি পাওয়ার। এবার সূচকের নিয়মে একই রকমভাবে এটাকে উপরে নিয়ে চলে গেলাম, তাহলে মাইনাসটা হয়ে গেল প্লাস। এবার এদের মধ্যে যোগ বিয়োগ করলে, যেহেতু এটা বড় রাশি তাই এর চিহ্নটা হলো 10 টু দি পাওয়ার -14 ইন্টু এখানে যা ছিল তাই, আর সামনে তো মাইনাস চিহ্নটা ছিলই, এত আর্গ। এবারে দেখো, আমরা জানি যে 1 জুল সমান সমান 10 টু দি পাওয়ার 7 আর্গ, তাই না? এটা হলো জুল আর আর্গের মধ্যে সম্পর্ক। তাহলে তুমি যদি এবার আর্গকে জুলে নিয়ে যেতে চাও তাহলে তোমাকে 10 টু দি পাওয়ার -7 দিয়ে গুণ করতে হবে, বা আরেকভাবে বলা যায় 10 টু দি পাওয়ার 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগ করার পর অর্থই হলো ওটাকে উপরে উঠিয়ে নিলে 10 টু দি পাওয়ার-7 জুল হয়ে যাবে। তাহলে এই গুণফলটা কমপ্লিট করলে আমরা পেলাম -241.58 ইন্টু 10 টু দি পাওয়ার-21 জুল। এবার দেখবে অনেক সময় এই যে আমাদের এনার্জিটা বেরালো E3টা এত, দেখবে অনেক সময় এই এনার্জিটাকে ইলেকট্রন ভোল্ট এককে লিখতে বলে, ইলেকট্রন ভোল্ট। তাহলে ইলেকট্রন ভোল্ট এককে নিয়ে যেতে গেলে কি করব না, ইলেকট্রন ভোল্ট এককে নিয়ে যেতে গেলে আমরা সিম্পলি এই যে মানটা পেয়েছি এই মানটাকে ইলেকট্রনের যে চার্জ বা আধান, অর্থাৎ এটা জুলে আছে তাই 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার-19 কুলম দিয়ে ভাগ করে দিব, তাহলেই এই রাশিটা চলে যাবে ইলেকট্রন ভোল্টে। তাহলে দেখো, তাহলে লক্ষ্য করো, এই যে জুল এককে যে এনার্জির মানটা ছিল তাকে আমরা ভাগ করে দিয়েছি ইলেকট্রনের চার্জ দিয়ে, অর্থাৎ 1.602 ইন্টু 10 টু দি পাওয়ার-19 এত কুলম দিয়ে, তাহলে এটা চলে এসছে ইলেকট্রন ভোল্ট এককে। তাহলে এই ভাগফলটা করে কত পাওয়া গেছে, -150.79 ইন্টু 10 টু দি পাওয়ার-2 ইলেকট্রন ভোল্ট। এটা তোমরা সিম্পলি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করবে, তাহলেই মানটা চলে আসবে। আর 10 টু দি পাওয়ারের ক্যালকুলেশনটা তো আলাদাভাবে করেছি, -21 আর নিচে আছে -19। তাহলে দেখো, ওদের মধ্যে যোগ বিয়োগ করলে হবে 10 টু দি পাওয়ার-2 ইলেকট্রন ভোল্ট। এবার এই 10 টু দি পাওয়ার-2 ছিল, তাহলে আমি পয়েন্টটাকে 2 ঘর এগিয়ে দিতে পারি, তাহলে এগিয়ে দিলে হবে 1.508 ইলেকট্রন ভোল্ট। তাহলে E3-র যেমন আমরা এককটা এই অবস্থাতেও রাখতে পারি আর্গে, একইভাবে ওটাকে আমরা জুলে কনভার্ট করে এই অবস্থাতেও আনতে পারি, কিংবা অনেক সময় বলে দেয় ইলেকট্রন ভোল্ট এককে শক্তি নির্ণয় করো, তখন আমরা সেটাকে এই অবধি নিয়ে চলে আসবো। তাহলে আমি একটা অঙ্কের টাইপে দেখিয়ে দিলাম যে কি করে আমরা কোনো এনের নির্দিষ্ট মানের জন্য ব্যাসার্ধ, কিংবা এনের নির্দিষ্ট মানের জন্য কি করে বেগের রাশিমালা, কিংবা কি করে আমরা শক্তির রাশিমালা বের করতে পারবো, বা ইলেকট্রন ভোল্টেই বা কি করে তার মান নির্ণয় করতে পারবো, সে আলোচনাগুলো আমরা এখানে দেখলাম। এবারে দেখো, আমরা জানি Rn ইকুয়াল টু n²h²/4π²mjd²। ঠিক আছে, তাহলে যদি R1 হয়, অর্থাৎ প্রথম কক্ষপথের ব্যাসার্ধ যদি নির্ণয় করতে চাই আমরা, তাহলে সেক্ষেত্রে n এর ভ্যালু কত হবে, n এর ভ্যালু হবে প্রথম কক্ষপথের জন্য, প্রথম কক্ষপথের জন্য n ইকুয়াল টু কত হবে 1, এটা আমরা জানি। তাহলে সিম্পলি এখানে n এর জায়গাতে 1 বসিয়ে দিলাম, তাহলে R1টা কত হবে h²/4π²mjd², তাই না? তাহলে এটা হলো Rn আর এটা হলো R1 এর সমীকরণ। তাহলে এবার আমরা যদি ভালো করে খেয়াল করি তাহলে Rn আর R1 এর মধ্যে একটা সম্পর্ক আছে না? তাহলে কি সেই সম্পর্ক? সম্পর্কটা এরকমভাবে লেখা যায় যে Rn ইকুয়াল টু n² ইন্টু R1। ঠিক আছে, দেখো একইভাবে Vn এর সাথে যদি আমি V1 এর যে সমীকরণগুলো সেগুলোকে তুলনা করি, তাহলে দেখা যাবে Vn ইকুয়াল টু 1/n ইন্টু V1। তাহলে এটা হলো Vn এবং V1 এর, V1 বলতে প্রথম কক্ষপথে আবর্তনশীল যে ইলেকট্রনটা তার গতিবেগ। তাহলে এটা হলো তাদের মধ্যে সম্পর্ক। একইভাবে যদি আমি শক্তির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে চাই, তাহলে কি লক্ষ্য করব যে En এর সমীকরণ হচ্ছে, রাশিমালা হচ্ছে এটা। একইভাবে E1 এর জন্য রাশিমালাটা পাওয়া যাবে এরকম। তাহলে এদের মধ্যে সম্পর্ক হলো En ইকুয়াল টু 1/n² ইন্টু E1। এবার এই রিলেশনগুলো তোমাদেরকে কেন বললাম, এটা কি এমনি এমনি বলা হলো নাকি এর পেছনে কোনো কারণ আছে? তাহলে হ্যাঁ, এর পেছনে একটা কারণ আছে। অনেক সময় দেখবা তোমাদেরকে কোশ্চেনে ডাইরেক্ট বলে দিবে
যে অমুক হয়তো বলে দিল অমুক পরমাণুর বা হাইড্রোজেন পরমাণুর প্রথম যে বোর কক্ষপথ সেখানে আবর্তনশীল ইলেকট্রনের বেগ বলে দিল, বা ওই কক্ষপথের শক্তি বলে দিল, অর্থাৎ V1 বা কখনো R1 বা কখনো E1 এগুলো বলে দিল। দিয়ে তোমাকে সেখান থেকে বলে দিবে যে তার চতুর্থ বা পঞ্চম বা তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত বা বেগ কত বা সেখানকার শক্তি মাত্রা কত, এই রকমভাবে। তাহলে সেই প্রবলেমগুলোতে কিন্তু আমাদের এই রিলেশনটা কাজে লাগবে। তখন আমরা এই সমস্ত টার্ম আর বসাতে যাব না, কারণ ডাইরেক্ট আমাদেরকে যদি R1 বলে দেয়, আর যদি আমরা Rn এর সাথে R1 এর রিলেশন জানি, তাহলে সরাসরি এই সমীকরণগুলোর থেকে এগুলোকে কাজে লাগিয়ে আমরা সরাসরি অ্যান্সারটা বের করে নেব। ঠিক আছে, তাহলে চলো এই টাইপের আমরা একটা দুটো প্রবলেম দেখে নিই। তাহলে দেখো এই প্রবলেমটাতে বলে দিয়েছে এইচ পরমাণুর প্রথম কক্ষের শক্তিমাত্রা -2.17 ইন্টু 10⁻18 জুল অ্যাটম ইনভার্স। তার মানে প্রত্যেকটা অ্যাটমের জন্য প্রথম কক্ষের শক্তিমাত্রা হচ্ছে এত। তাহলে পঞ্চম কক্ষের শক্তিমাত্রা কত হবে? তাহলে এখানে এন এর মান কত বলেছে? 5। তাহলে আমরা রিলেশনটা জানি যে ই এন ইকুয়াল টু 1/n² ইন্টু E1, এটা। এবার E1টা সাপ্লাই করা আছে, আর এনটা হচ্ছে পঞ্চম কক্ষপথ, মানে n ইকুয়াল টু 5। তাহলে আমরা সহজভাবে কি করব? সিম্পলি 5 এর স্কোয়ার মানে 25 ইন্টু E1 মানে 2.17, আর মাইনাস চিহ্নটা একদম সামনে দিয়ে দিই, ইন্টু 10⁻18 এত জুল অ্যাটম ইনভার্স, এটা। তাহলে দেখা যাক ক্যালকুলেশনটা করে কত আসছে। তাহলে এই ক্যালকুলেশনটা করে আমরা পেলাম -0.0868 ইন্টু 10⁻18। তারপর দশমিকটাকে আমরা 2 ঘর পিছিয়ে নিলাম, তাহলে হয়ে গেল 8.68 ইন্টু, যেহেতু দশমিকটাকে 2 ঘর পিছিয়ে নিয়েছি তাহলে এখানে মাইনাসের পাওয়ারটা বেড়ে যাবে, মানে -18 থেকে -20 হয়ে যাবে। ঠিক আছে, কারণ এই সংখ্যাটা এখানে ছোট ছিল, যখন আমি 2 ঘর পিছালাম তখন এটা হয়ে গেল 8.68, মানে এর তুলনায় এই সংখ্যাটা বড় হলো, তাহলে গুণফল যেটা হবে সেটা কমবে, তাহলে -20 হয়ে গেল। আর যেহেতু -20টা -18 চেয়ে ছোট, ঠিক আছে, সেই রকম কনসেপ্টে এককটা জুল অ্যাটম ইনভার্স। তাহলে এটা বেরিয়ে গেল আমাদের E5। তাহলে দেখো এইভাবে করে কিন্তু আমরা এই সমীকরণগুলো মনে থাকলে খুব সহজেই করে নিতে পারবো, এবং এগুলো অঙ্ক তোমাদের 1 মার্কস কিংবা 2 মার্কসের জন্য দেয় পরীক্ষাতে। এবারে দেখো এই প্রবলেমটাতে বলা হয়েছে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি প্রথম কক্ষ থেকে তৃতীয় কক্ষে উন্নীত হলে কক্ষপথের ব্যাসার্ধ কত গুণ বৃদ্ধি পাবে। তাহলে আজকের আলোচনাতেই দেখো আমরা নিলস বোরের যে তৃতীয় স্বীকার্য সেখানে দেখেছিলাম যে পরমাণুর নিম্নতর শক্তি স্তরে থাকা কোনো ইলেকট্রন, অর্থাৎ যেটি প্রথম কক্ষপথে থাকবে, সেটি যদি বাইরে থেকে শক্তি শোষণ করে নেয় তখন সে নিম্নতর থেকে উচ্চতর কোনো শক্তি স্তরে যেতে পারবে। অর্থাৎ যেমন এখানে হয়েছে, প্রথম কক্ষপথ থেকে তৃতীয় কক্ষপথে একটি ইলেকট্রন সরাসরি উন্নীত হয়েছে, মানে চলে গেছে। তাহলে সেক্ষেত্রে বলছে ব্যাসার্ধ কত গুণ বৃদ্ধি পাবে। তাহলে আগে কতটা ব্যাসার্ধ ছিল আর পরে ব্যাসার্ধটা কতটা বাড়বে সেটা বের করতে বলেছে। তাহলে আমরা কি জানি দেখো, আমরা জানি Rn ইকুয়াল টু n²h² বাই 4π² z², এটা। এবার R1টা কত? R1 এর জন্য h² বাই 4π² z², এটা হবে। আর তৃতীয় কক্ষপথে যখন যাবে তখন সেক্ষেত্রে R3 ইকুয়াল টু হবে n² মানে 3² h² বাই 4π² z², এটা। তাহলে এবার যদি আমরা কত গুণ বৃদ্ধি পাবে, অর্থাৎ যদি আমরা R3 আর R1 এর অনুপাত নিয়ে নিই তাহলেই তো হয়ে যাবে। তাহলে R3 বাই R1 ইকুয়াল টু, দেখো সিম্পলি তুমি যদি এটা বাই এটা করো তাহলে সমস্ত টার্ম কেটে যাবে না, শুধু পড়ে থাকবে কি R3 মানে 3² বাই R1 মানে কিছু নেই, তাহলে আমরা 1 ভাবতে পারি এখানে, তাহলে বাই 1। তাহলে এটা দাঁড়াবে 9/1 মানে 9, 9/1কে আমরা 9ও লিখতে পারি, তাহলে 9 গুণ। তাহলে R1 অর্থাৎ প্রথম ক্ষেত্রে যা ব্যাসার্ধ ছিল তার তুলনায় 9 গুণ ব্যাসার্ধের কিন্তু সেক্ষেত্রে বৃদ্ধি ঘটবে। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, অতএব R3 ইকুয়াল টু 9 ইন্টু R1, এইভাবে।
এইভাবে। তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সারটা লিখে দিব যে কক্ষপথের ব্যাসার্ধ 9 গুণ বৃদ্ধি পাবে। তাহলে দেখো এখান থেকে খুব সহজ ধরনেরই প্রবলেম এই রিলেশন থেকে দিবে। এবারে আমরা আলোচনা করব বোরের পরমাণু মডেলের ত্রুটি। দেখো প্রত্যেকটা পরমাণু মডেলের ক্ষেত্রেই, যেমন আমরা প্রথমে পেয়েছিলাম 1 নম্বরে রাদারফোর্ডের পরমাণু মডেল, সেই মডেলের ক্ষেত্রেও যেমন কিছু কিছু স্বীকার্য এমন ছিল যেটা সঠিক, কিছু কিছু তথ্য আমরা সেখান থেকে নিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে দেখা গেছিল যে কিছু কিছু স্বীকার্য সেখানে হয়তো ভুল ছিল এবং সেগুলোকে ওই রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি হিসেবে গণ্য করা হয়। একইভাবে বোরের পরমাণু মডেলে কিন্তু বেশ কিছু ত্রুটিও কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে সেই ত্রুটিগুলো কি, সেগুলো আমরা এবারে একটু দেখে নিই। তাহলে একদম প্রথম ত্রুটিতে বলা হচ্ছে যে বোরের পরমাণু মডেলের সাহায্যে 2 বা তার বেশি ইলেকট্রন বিশিষ্ট পরমাণু কিংবা আয়নের বর্ণালী আমরা ব্যাখ্যা করতে পারি না। তাহলে এই মডেলটির সাহায্যে শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট, এক ইলেকট্রন বিশিষ্ট, তাহলে এক ইলেকট্রন বিশিষ্ট বলতে যাদের মধ্যে একটি ইলেকট্রন থাকবে, যেমন হাইড্রোজেন কিংবা ধরো হিলিয়াম প্লাস, কারণ হিলিয়ামে কটা ইলেকট্রন, হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 2, তাহলে হিলিয়াম প্লাস নিলে সেখানে একটি ইলেকট্রন থাকবে। একইভাবে লিথিয়াম 2 প্লাস, একইভাবে কার্বনের ক্ষেত্রে যেহেতু পরমাণু ক্রমাঙ্ক 6, তাহলে কার্বন 5 প্লাস হবে। এরকম তাহলে কেবলমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুগুলোর ক্ষেত্রে কিংবা আয়নগুলোর ক্ষেত্রেই বোরের পরমাণু মডেল প্রযোজ্য হবে, কিন্তু 2 বা তার বেশি ইলেকট্রনের জন্য কিন্তু এই মডেল এর সাহায্যে কোনো রকম ব্যাখ্যা দেওয়া সম্ভব হয় না। তাহলে এটি একটি ত্রুটি। দেখো পরের পয়েন্টে আলোচনা করা হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন বর্ণালীবীক্ষণ যন্ত্রে প্রাপ্ত পারমাণবিক বর্ণালীর ফাইন স্ট্রাকচার বা তার যে সূক্ষ্মতর গঠন, তার ব্যাখ্যা এই তত্ত্ব দিয়ে পাওয়া যায় না। এই তত্ত্বের সাহায্যে তার ব্যাখ্যা দেওয়া যায় না। অর্থাৎ যখন আমরা হাইড্রোজেনের রেখা বর্ণালীকে আরও বিশ্লেষণ করব, তখন দেখতে পাবো প্রত্যেকটা রেখা আরও ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য রেখায় বিভাজিত হয়েছে। তাহলে এমনটা কেন হয়েছে তার ব্যাখ্যা কিন্তু বোরের যে পরমাণু মডেল সেখান থেকে পাওয়া যায় না। তাহলে এটাও একটি ত্রুটি। একইভাবে বেশ কিছু ক্রিয়া, যেমন বলা হয় জিম্যান ক্রিয়া কিংবা স্টার্ক প্রভাব, এগুলোরও ব্যাখ্যা কিন্তু এই বোরের পরমাণু মডেলের সাহায্যে দেওয়া যায় না। তাহলে জিম্যান এফেক্ট এবং স্টার্ক এফেক্ট কি সেটা একটু জেনে নিই। না দেখো, জিম্যান এফেক্টে বলা হয় যে যদি আমরা এক ইলেকট্রন বিশিষ্ট, যেমন ধরো হাইড্রোজেন কিংবা He প্লাস বা Li2+, এই রকম কোনো পরমাণু বা আয়নের ক্ষেত্রে যদি আমরা তড়িৎ চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করি, সেক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি, তাহলে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে দেখা যাবে যে তাদের যে বর্ণালীর রেখাগুলো ছিল, সেই রেখাগুলো আরও বেশ কিছু সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিভাজিত হয়ে যাবে। কিন্তু এমনটা কেন ঘটে সেই ব্যাখ্যাটাকেই কিন্তু বোরের পরমাণু মডেল থেকে পাওয়া যায় না, এবং এই ঘটনাটাকে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করলে একটি লাইন আরও সূক্ষ্মতর অনেকগুলো লাইনে বিভাজিত হয়ে যায়, এই ঘটনাটাকেই বলা হয় জিম্যান এফেক্ট। কারণ বিজ্ঞানী জিম্যান এটি প্রথম লক্ষ্য করেন, তাই এটিকে বলা হয় জিম্যান এফেক্ট। একইভাবে স্টার্ক এফেক্ট বা স্টার্ক ক্রিয়াতে বলা হয় যে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তে যদি আমরা তড়িৎ ক্ষেত্র অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি, তাহলে একই রকম ঘটনা ঘটতে দেখা যায়, এবং সেই ঘটনাটাকে বলা হয় স্টার্ক এফেক্ট। এই ব্যাখ্যাগুলি কিন্তু বোরের পরমাণু মডেল থেকে আমরা পাই না। তাহলে এগুলো হলো তার ত্রুটি। আবার দেখো আরেকটি পয়েন্টে বলা হয় যে বোরের পরমাণু মডেলের প্রথম স্বীকার্যে বলা হয়েছিল যে MVR এর মান NH/2π এর সাথে সমান হবে, কিন্তু এমনটা কেন হবে তার কোনো ব্যাখ্যা কিন্তু বোরের মডেল থেকে পাওয়া যায়নি। যদিও দেখা গেছে যে এই রাশিটিকে আমরা যদি আমাদের গণনায় অ্যাড করি, তাহলে সেক্ষেত্রে বিভিন্ন ব্যাখ্যা দেওয়া সম্ভব হচ্ছে, কিন্তু এই এই যে কনসেপ্টটা MVR=NH/2π হবে, তার কোনো রকম থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন কিন্তু নিলস বোর তার পরমাণু মডেলে দেননি। পরবর্তীতে আমরা দেখব, এই চ্যাপ্টারেই আছে, পরবর্তীতে আমরা দেখব যে এটা কেন হচ্ছে অ্যাকচুয়ালি, তার আলোচনা পরবর্তীতে দেওয়া রয়েছে। কিন্তু বিজ্ঞানী নিলস বোর তার স্বীকার্যে এর কোনো রকম এক্সপ্লেনেশন করেননি, তাহলে এটাকেও আমরা একটা ত্রুটি হিসাবেই গণ্য করব। ঠিক আছে, তাহলে এগুলো হলো বোরের পরমাণু মডেলের কিছু গুরুত্বপূর্ণ ত্রুটি। তাহলে